জঙ্গি জাল কতদূর পর্যন্ত ছড়িয়েছে জানতে এবার হামিম অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করছেন এনআইএ আধিকারিকরা। সরাসরি আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কি খবর পাচ্ছ? দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকালই এনআইএ 3 সদস্যের দল তারা বেঙ্গল এসটিএফ এর অফিসে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করেছে এই হামিম মণ্ডল এবং অর্পিতা সরকারকে। যে হামিম মণ্ডল এবং অর্পিতা সরকারকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদেরকে গ্রেপ্তার করেছিল বেঙ্গল এসটিএফ। তাদের সূত্র থেকে, তাদের কাছ থেকে যে পাওয়া মোবাইল, সেই সূত্র থেকে তারা জানতে পারেন যে যোগাযোগ করা হয়েছিল পাকিস্তানের বেশ কিছু হ্যান্ডলারের সঙ্গে এবং তার মধ্যে আইএসআইয়ের সঙ্গে যুক্ত এরকম বেশ কয়েকজনও রয়েছে এবং তাদের ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকার লেনদেন হয়েছে এরকম সম্ভাবনার কথা উঠে আসছে। যেমন তার সাথে সাথে এটা উঠে আসছে যে তারা বেশ কিছু এরকম অ্যাপ ব্যবহার করছিল যেই অ্যাপে যাতে কোনোরকমভাবে তাদেরকে সন্দেহ কেউ না করে। তার এই জিজ্ঞাসাবাদে তদন্তকারী আধিকারিকরা এটাও জানতে পারছেন যে রাজ্য এবং কেন্দ্রের বেশ কিছু নেতাকে টার্গেট করা হয়েছে এবং তার সাথে অস্ত্র যে আসছে বা অস্ত্র যে সম্মতি মিলেছে অস্ত্র পাঠানোর, সেই বিষয় নিয়েও কথোপকথন হয়েছে। এই সংক্রান্ত বিষয়গুলো তদন্তে যেমন উঠে আসছে, তার সাথে সাথে আদালতে এসটিএফের তরফ থেকে ইউএপিএ ধারা যুক্ত করার যে আবেদন করা হয়েছিল সেই আবেদন মঞ্জুর হয়েছে এবং এরপরেই এনআইএ 3 সদস্যের দল তারা বেঙ্গল এসটিএফের সঙ্গে কথা বলে তাদের অফিসে গিয়ে তারা এই দুজনকে জিজ্ঞাসাবাদ করেন প্রায় 2 ঘন্টা। এবং এই যে দুজনকে জিজ্ঞাসাবাদ করার পেছনে কারণ কি? কারণ মূলত দুটি। যেহেতু ইউএপিএ ধারাতে মামলা রুজু হয়েছে, এই ক্ষেত্রে দেশবিরোধী কার্যকলাপ কী কী তারা করেছে বা তাদের কী কী মোটিভ ছিল সেগুলো জানার প্রয়োজনীয়তা রয়েছে। এবং দ্বিতীয়, তাদের পেছনে যারা রয়েছে বা তাদেরকে মাধ্যমে যে বিভিন্ন কাজ করানোর যারা চেষ্টা চালাচ্ছিল পাকিস্তান থেকে বসে বা অন্য কোনো জায়গা থেকে বসে, যারা দেশবিরোধী কাজের জন্য যারা সক্রিয় হয়েছিল, সেই ক্ষেত্রে সেই মানুষটা কারা এবং তাদের কি ভূমিকা, সেই বিষয়গুলো জানার চেষ্টা চালানোর জন্যই এনআইএর আধিকারিকরা তারা এই জিজ্ঞাসাবাদ চালিয়েছেন, এমনটাই জানা যাচ্ছে এনআইএর সূত্রে। ধন্যবাদ। এদিকে হামিমদের পাক যোগ আরো জোরালো। ধৃত হামিমের ফোন থেকে পাকিস্তানে যোগাযোগ করা হতো। ক্যালিফোর্নিয়া, মেক্সিকো সহ একাধিক দেশের রেজিস্টার্ড নাম্বার থেকেও যোগাযোগ করা হতো। নিষিদ্ধ ক্রিপ্টো নেটওয়ার্কে আইএসআই এর মদতপুষ্ট ভাট্টি গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ রাখা হতো বলেই বেঙ্গল এসটিএফ সূত্রে খবর। এলিমেন্ট এক্স চ্যাটিং অ্যাপে কথা ইউজার কোড ছিল 333। এসটিএফ এর হাতে চাঞ্চল্যকর তথ্য। শুধু এ রাজ্যের মুখ্যমন্ত্রী নন, ধৃত জঙ্গি হামিম মণ্ডলের নজরে কি একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং দিল্লির নেতারাও? কোনো কেন্দ্রীয় মন্ত্রীর ওপর হামলার ছক কষছিল ভাট্টি গ্যাং। এসটিএফ সূত্রে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বর্ধমান শহরের ঝাঁ চকচকে আবাসনে বাসিন্দাদের ভিড়ে মিশেছিল সে। প্রতিদিন সকালে জিম, ধোপ দুরস্ত পোশাক পরে আসা যাওয়া। দেখে কে বুঝবে পাশে দাঁড়িয়ে থাকা এই ছেলে আসলে জঙ্গি, যার কাছে কিনা খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ফলো করার অর্ডার ছিল, যার কাছ থেকে কিনা উদ্ধার হয়েছে মুখ্যমন্ত্রীর লোকেশনের তথ্য। কিন্তু ধৃত জঙ্গি হামিমের নজর কি শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিকেই ছিল, নাকি বর্ধমানে ঘাঁটি গেড়ে থাকা এই জঙ্গির হাতে দিল্লির অ্যাসাইনমেন্টও ছিল? এসটিএফ সূত্রে খবর, জঙ্গি হামিম মণ্ডল ও তার বান্ধবী অর্পিতার কাছ থেকে যে তথ্য জানা গেছে তা চমকে দেওয়ার মতো। তাদের জেরায় জানা গেছে কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতার নামও ছিল জঙ্গি হামিমের টার্গেটের তালিকায়। এই রাজনৈতিক হেভিওয়েটদের উপরে প্রাণঘাতী হামলার ছক কষছিল শাহজাদ ভাট্টি গ্যাং। একটা শাখা, মূল শাখার মতন আরও হয়তো ডাজেন্স অফ মূল শাখা আছে, একটা নয়। কখনো এরা একলা কাজ করে, আর এদের আবার অনেকগুলো প্রশাখা আছে, এরা নানাভাবে ছড়িয়ে থাকে। কাজে এখন তুমি এই যে মেন শাখার কিছু প্রশাখার যারা মেম্বার্স, তাদেরকে আস্তে আস্তে এদেরকে ইন্টারোগেট করে এদেরকে ধরছো। যেই মুহূর্তে এই জিনিসটা করছো তখনই এরা অন্য গ্রুপগুলো ফ্রোজেন হয়ে যায়, আর এদেরকে ডেফিনিট টাস্ক দেওয়া থাকে। শনিবারই রাজ্য পুলিশের এসটিএফ এর তরফে জানানো হয়েছে, ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে জেরা করে জানা গেছে সম্প্রতি যন্তর মন্তরে প্রশ্ন ফাঁসকাণ্ডের আন্দোলন চলাকালীন সেখানেই পুলিশের পোশাকে আত্মঘাতী বিস্ফোরণের ছক কষেছিল জঙ্গিরা। হামিম মণ্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দে ওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। তাহলে কি তখনই কোনো কেন্দ্রীয় মন্ত্রীর উপর হামলার ছক কষা হয়েছিল? এমনকি তারা অস্ত্রের ব্যবস্থাও করে ফেলেছিল। এসটিএফ সূত্রে দাবি,
অর্পিতা সরকারকে জঙ্গি হামিম মণ্ডল জানিয়েছিল অস্ত্রের যোগান দেওয়া হবে বলে ভাট্টি গ্যাংয়ের থেকে সেই গ্রিন সিগন্যাল পাওয়া গেছে। তদন্তকারীদের প্রশ্ন, তাহলে কি ভারতে বড়সড় নাশকতার ছক কষছিল পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপ? হামিম মণ্ডলের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে পরিষ্কারভাবে এখানে কিন্তু বলা হয়েছে যে 7 নম্বর আলম মিস্ত্রি লেন, হাওড়া 711101। এই যে ঠিকানা, সেই ঠিকানাতে হামিম মণ্ডলের যে নাম্বার, সেই নাম্বার থেকেই সেখানে প্রিন্টিং, স্ক্যানার, বারকোড এইগুলোর তথ্য তার নাম্বারেই দেওয়া রয়েছে। এবং তার সাথে সাথে যেটা পুলিশ সূত্রে খবর, যে এই হামিম সে ডিকোডার সেই একটি অ্যাপের মাধ্যমে অর্পিতার সাথে কথা বলার জন্য অর্পিতাকে জানিয়েছিল এবং জানিয়েছিল যে ভাট্টি গ্যাং অস্ত্র পাঠানোর জন্য সম্মতি জানিয়েছে। শেষ অবধি অবশ্য সময় মতো হামিম মণ্ডলকে ট্র্যাক করে ফেলেছে এসটিএফ। জিম থেকে জালে পড়েছে জঙ্গি। জঙ্গিরা এত সাহস পেল কোথা থেকে? সাহস পেয়েছে কারণ কি আগের সরকার, মমতা ব্যানার্জির সরকার ভোট ব্যাংকের পলিটিক্স করেছেন। আজকে আমাদের যারা নিপীড়িত হিন্দু ধর্ম, বৌদ্ধ, পার্সি, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়নি, কিন্তু টেররিস্ট গ্রুপ যারা জঙ্গি, ইলিগাল ইনফিল্ট্রেটার্স, তাদেরকে পেপারস বানিয়ে দেওয়া হয়েছে। জঙ্গি যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কি করে দেশে? আর যদি দেশের ভেতরের কিছু লোকের এরা যদি প্রভাবিত করে থাকে, তাহলে এদের নেটওয়ার্কটা কিভাবে চলছে? এটা তো কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরকে দেখতে হবে, কেন্দ্রের বিভিন্ন এজেন্সিগুলোকে দেখতে হবে। এটা তো শুধু কোনো না কোনো বিচ্ছিন্ন রাজ্য পুলিশের ইস্যু হতে পারে না। এরা একাধিক স্টেটে এদের কমিউনিকেশন রয়েছে, মুভমেন্ট রয়েছে বলে জানা যাচ্ছে। তো তাহলে তারা কিভাবে করছে, কেন করছে? হামিম মণ্ডলের জঙ্গি নেটওয়ার্ক কতদূর ছড়িয়েছে আর কারা কারা রয়েছে তাতে, কি প্ল্যান ছিল তাদের, এসবই জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। আবির দত্ত, সনদ ঝা, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। হামিম অর্পিতাদের পাক যোগ আরও জোরালো। রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে দাবি, ধৃত জঙ্গি হামিম মণ্ডলের মোবাইল ফোন থেকে বারবার পাকিস্তানের একাধিক নাম্বারে যোগাযোগ করা হয়। প্রমাণ মিলেছে হামিমের মোবাইল ফোনের কল হিস্ট্রি থেকে। সন্দেহ এড়াতে ক্যালিফোর্নিয়া, মেক্সিকো সহ একাধিক দেশের রেজিস্টার্ড নাম্বার থেকেও করা হতো যোগাযোগ। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে সরাসরি যোগ। পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার শাহজাদ ভাট্টি গ্রুপের সক্রিয় সদস্য পাকিস্তানে বসে থাকা হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত কথাবার্তা। বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম মণ্ডলের পাকিস্তান যোগ নিয়ে সামনে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। সে শুধু একা নয়, তার বান্ধবী অর্পিতা সরকারও যে পাকিস্তানের ভাট্টি গ্যাংয়ের সদস্য তা নিয়েও নিশ্চিত তদন্তকারীরা। ধৃত হামিম মণ্ডলকে জিজ্ঞাসাবাদ শুধু নয়, তার সাথে সাথে তার কাছ থেকে পাওয়া ডিজিটাল এভিডেন্সগুলো খতিয়ে দেখার পরে তদন্তকারীরা যেটা মনে করছেন যে পাকিস্তানের বেশ কিছু জঙ্গি বা বেশ কিছু হ্যান্ডলারের সাথে নিয়মিত যোগাযোগ ছিল এই হামিম মণ্ডলের। তাদের বেশ কিছু টার্গেট ছিল, সেখানে নাশকতার টার্গেটও রয়েছে বলে অনুমান তাদের। পাশাপাশি তারা মনে করছেন যে রাজ্য এবং কেন্দ্রের বেশ কিছু নেতা, তাদেরকেও টার্গেট করা হচ্ছিল। এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক তথ্য প্রমাণে উঠে আসছে বলে এসটিএফ সূত্রে জানা যাচ্ছে। এদেরকে ডেফিনিট টাস্ক দেওয়া থাকে। এখানে খালি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপরই ওদের একটা অ্যাকশনের প্ল্যান ছিল যেটা পাওয়া গেছে তা নয়। শোনা গেছে যে কিছু সিনিয়র পুলিশ অফিসার্স, গভর্নমেন্ট অফিসিয়ালস, তাদের সম্বন্ধে এরা খোঁজ খবর রাখছিল। পাবলিক ডোমেনে যেটুকুন আছে সেটুকুন তো মানে ইটস আ টিপ অফ দ্য আইসবার্গ। বাকি আরও অনেক ইনফরমেশন যেটা আমরা সার্টেনলি উই আর নট প্রিভি টু দ্যাট কাইন্ড অফ ইনফরমেশন। আমাদের কাছে সেসব ইনফরমেশন আসা উচিত নয়। এসটিএফ সূত্রে দাবি, ধৃত জঙ্গি হামিম মণ্ডলের থেকে যে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে তাতে 2টি নাম্বার রয়েছে। দেখা যাচ্ছে হামিমের ফোন থেকে পাকিস্তানের কান্ট্রি কোড অর্থাৎ +92 দিয়ে শুরু হওয়া বেশ কয়েকটি ফোন নাম্বারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উঠে আসছে উজাইর, আবিদ, হামিদের মতো একাধিক নাম। তদন্তকারীদের দাবি, আবিদ ও হামিদের সঙ্গে সরাসরি যোগ রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর। তদন্তকারীরা বলছেন, সন্দেহ এড়াতে ক্যালিফোর্নিয়া, মেক্সিকো সহ একাধিক দেশের রেজিস্টার্ড ফোন নাম্বার থেকেও যোগাযোগ করা হয়েছে হামিম মণ্ডলের সঙ্গে। আজকে যখন দুজনের মধ্যে আদান প্রদান হচ্ছে, দেখা যায় যে এগুলো কিন্তু তারা কোনো একটা মানে নিজস্ব একটা ভাষা তৈরি করে আদান প্রদান করে। তারা কোথা থেকে করছে সেইটাও কিন্তু একটা হাইড করার ব্যবস্থা আছে। সেখানে তারা ভিপিএন সার্ভিস ইউজ করে বা টর বা ডার্ক ওয়েবের এই সমস্ত টুলস ইউজ করে, যেখান থেকে আমি যদি একটা ভিপিএন সার্ভিস ব্যবহার করি, কালকে যে আইপিটা ধরা পড়বে ল এনফোর্সমেন্টের কাছে, দেখাবে সেটা হয়তো কোনো নর্থ কোরিয়া বা পাকিস্তান বা চায়না এরম জায়গা থেকে হচ্ছে, যেখানে আমি আদৌ কলকাতাতেই বসে আছি।
ধৃত অর্পিতা সরকারের জেঠুর মুখে আবার শোনা গেছে অর্পিতার এক বন্ধুর প্রসঙ্গ, যে প্রায়শই বাংলাদেশের কথা বলতে বলে তাদের দাবি। কোনো লোক মদত করে না আমাদেরকে বাংলাদেশ থেকেই মদত করে। তো আমার একটা বন্ধু আছে এখানে, পূর্ণ মদত করে। তুমি যদি কোনোদিন চাও মদত তো ওর করতে পারি। এখন এইভাবে হয়তো ওই ছেলেটার সঙ্গে জড়িয়ে গেছে নাকি ও। কে বলেছিল এই কথাটা? ওই বোরখাবালি কলেজে তো পড়তো, মালদা থেকে আসতো কোনি। বলছি ওই বোরখাবালির ঘটনাটা আপনি কবে জানলেন? এটা সেই দিন থানাতে গিয়ে। ওই মেয়েটা যুক্ত আছে এইরকম একটা উগ্রপন্থী সংগঠনের সাথে, যে আপনার মেয়ে জড়িয়ে যাবে এরকম পাকিস্তানের নাম উঠে আসছে, এগুলো কোনোদিন আজ করতে পেরেছিলেন কি? আর মেয়ে তো বিশ্বাসই করতে পারে না যে এগুলো তো যাবে। এসটিএফ এর দাবি, ধৃত জঙ্গি হামিম মণ্ডলই হানি ট্র্যাপের জন্য অর্পিতা সরকারকে ব্যবহার করেছিল, কিন্তু শেষ অবধি অর্পিতার ওপর নজরদারি করতে করতে গোয়েন্দারা পৌঁছন হামিম অবধি। সোমক লাহিড়ী, আবির দত্ত, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। জঙ্গি নেটওয়ার্কে তরুণ প্রজন্মকে টানতে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে সোশ্যাল মিডিয়া। ধৃত জঙ্গি হামিম মণ্ডল এবং তার বান্ধবী অর্পিতা সরকারের সূত্রে উঠে আসছে এমনই চাঞ্চল্যকর তথ্য। রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে দাবি, ইংরেজি অনার্সের ছাত্রী অর্পিতা সরকারকে মোটা টাকার টোপ দিয়ে ব্যবহার করা হয়েছিল হানি ট্র্যাপে। কোনো ভিডিওতে তাকে দেখা যাচ্ছে ঝড়ের গতিতে রয়্যাল এনফিল্ড ছোটাতে, কোনো ভিডিওতে স্লো মোশনে হেঁটে যেতে, কোনো ছবিতে দেখা যাচ্ছে দামি ক্যামেরা হাতে। ধৃত জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকারের ইনস্টাগ্রাম প্রোফাইল জুড়ে রয়েছে এমনই সব ছবি আর ভিডিও, যা দেখলে চোখ আটকে যেতে বাধ্য। কিন্তু একবার চোখ আটকালেই ছিল বিপদ, কারণ এসটিএফ সূত্রে দাবি, ইনস্টাগ্রামে নিজের প্রোফাইল এবং আরও কয়েকটি ফেক প্রোফাইল ব্যবহার করে তরুণ তরুণীদের আকৃষ্ট করত অর্পিতা সরকার। তারপর তাদের মগজ ধোলাই করে নিয়োগ করত শাহজাদ ভাট্টির জঙ্গি নেটওয়ার্কে। চ্যানেলের সঙ্গে সমস্যা আছে, যেটা হলো টেলিগ্রাম চ্যানেল, এবং বেশ কিছু চ্যানেল যেখানে মোবাইল নাম্বার ছাড়াই চ্যাট করা যায়, সেটা আরেক বিপত্তি। কেননা মোবাইল নাম্বারটা যদি ট্র্যাক করা যায় তাহলে অ্যাটলিস্ট সেখান থেকে একটা কেওয়াইসি দিয়ে বার করা যায়। গোয়েন্দা সূত্রে দাবি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাক হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখত অর্পিতা সরকার। তার উপর নজরদারি চালাতে গিয়ে বর্ধমানের হামিম মণ্ডলের খোঁজ মেলে। গ্রেপ্তার হওয়া অর্পিতার জেঠু জানিয়েছেন 29 তারিখ বুধবার বেলা 9:30টার সময় তাদের এই বাড়িতেই পুলিশ আসে। সেই সময় অর্পিতা কলেজ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তৃতীয় দিন আবার যাচ্ছে ও। তা করতে করতেই ওই বাঙ্গাল পুলিশের গাড়ি আর বর্ধমানের এসটিএফ ফোর্স ছিলেন ওরে থানার থেকে 1.5 কিলোমিটার পিছনে। 31 তারিখে অর্পিতার বাড়ি ঝাড়খণ্ডে। বছর 5 আগে মা মারা গেছেন, দিদির বিয়ে হয়ে গেছে। অর্পিতা নিজে ইংরেজি স্নাতকের ছাত্রী, কিন্তু সে এই জঙ্গি নেটওয়ার্কে জড়ালো কি করে? মেয়েটার বান্ধবী ছিল, ও বলছিল মালদা ডিস্ট্রিক্টের আছে। মেয়েটা বলেছিল যে কি জানো অর্পিতা, আমাদের উপরে অত্যাচার হয়, বোরখা পরে যায়। কি করে কি হলো ওটা আমি বলতে পারবো না। ছেলেটা আমার বোনকে ব্যবহার করেছে। ছেলেটা ময়া জালে হয়তো কথাতে বন্ধুত্বে ওকে ফাঁসিয়ে নিয়েছে। গোয়েন্দা সূত্রে দাবি, এখনো অবধি তদন্তে অনুমান জঙ্গি নেটওয়ার্কের রিক্রুটমেন্টের দায়িত্ব ছিল ধৃত জঙ্গি হামিম ও তার বান্ধবী অর্পিতার। সেই জন্যই নজর কাড়ার মতো ছবি ও ভিডিও পোস্ট করত সে। এই যে টুকরে টুকরে গ্যাং, এই যে উমর খালিদ, নিট পরীক্ষার সঙ্গে তার কি সম্পর্ক? এই জঙ্গি নেতার ইয়াছিন মল্লিক, সে কে? তার সঙ্গে নিট পরীক্ষার সম্পর্কটা কি? তার মুক্তির দাবি করছে। টুকরে টুকরে গ্যাং, এই ভারত বিরোধী রাষ্ট্রবিরোধী শক্তি, ভারতীয়ত্ব বোধ আরও জাগ্রত করতে হবে, এবং আমরা সকলে যারা ভারতীয়, ভারতের ক্ষতি কেউ করতে না পারে তার জন্য সচেষ্ট হতে হবে, তৈরি থাকতে হবে। এরা একাধিক স্টেটে এদের কমিউনিকেশন রয়েছে, মুভমেন্ট রয়েছে বলে জানা যাচ্ছে। কিভাবে করছে তারা সেটা তো দেখতে হবে, আর সেটা কারা দেখবে? সেটা তো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক, তো তাদের এটা জুরিসডিকশন, তারা এটা পুরোপুরি তারা দেখবে, রাজ্যগুলিকে অ্যালার্ট করবে। এ রাজ্য থেকেও কি কাউকে রিক্রুট করেছিল হামিম অর্পিতারা? তারা এখন কোথায়, সেই খোঁজ চালাচ্ছেন গোয়েন্দারা। আবির দত্ত, সোমক লাহিড়ী, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। এসটিএফ এর জালে ধরা পড়েছেন জঙ্গি হামিম মণ্ডল। আর এবার এই হামিমেরই একটি দোকানের হদিশ মিলল হাওড়ার পিলখানায়। তবে প্রিন্টিং এর আড়ালে ঠিক কি চলতো এই দোকানে? এখান থেকে কি যাবতীয় জঙ্গি কার্যকলাপ চালাতো হামিম মণ্ডল? প্রশ্নের উত্তর খুঁজছেন এসটিএফ এর তদন্তকারীরা। হাওড়ার পিলখানার এঁদো গলি থেকে বর্ধমানের অভিজাত আবাসনের ঘাঁটি, শেষমেশ সেখান থেকেই এসটিএফ এর জালে। জঙ্গি হামিম মণ্ডল আপাতত হাজতে। তাকে জেরা করে জানার চেষ্টা চলছে কবে থেকে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ, কতদিন ধরে সে মুখ্যমন্ত্রীর গতিবিধি ট্র্যাক করছিল, এর পরের প্ল্যান কি ছিল। বর্ধমানের আগে হামিম মণ্ডল থাকতো হাওড়ার পিলখানায়, সেখান থেকেই কি জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়েছিল সে? সন্দেহ উস্কে দিয়েছে এঁদো গলির মধ্যে হামিমের এই কারখানা। এটা হলো 7 নম্বর আলম মিস্ত্রি লেন।
পিলখানার এঁদো গলির মধ্যে এই বিল্ডিংয়ের একতলায় খোঁজ মিলল এই ঘরের। বাইরে থেকে তালা বন্ধ, অথচ ভেতরে জ্বলছে লাইট, ফ্যান। এসটিএফ সূত্রে দাবি এই ঘরটিকে কারখানা হিসেবে ব্যবহার করত জঙ্গি হামিম। ভেতরে চলতো পোশাকের বারকোড প্রিন্টিং, স্ক্যানার, লেবেল সলিউশন, ট্যাগ বানানোর কাজ। সেই সঙ্গে স্মার্ট আইডি কার্ডও বানানো হতো এখানে। মহিলা পুরুষ মিলিয়ে বেশ কয়েকজন কাজ করতেন। হামিম মণ্ডলের যে জায়গা আমরা দাঁড়িয়ে আছি 7 নম্বর আলম মিস্ত্রি লেন, হাওড়া পিলখানায়। অভিজিৎকে বলছি দেখানোর জন্য, তালা বন্ধ অবস্থায় রয়েছে এই যে দোকানটি, এই যে বিল্ডিং এর। এখানে কেউই কিছু বলতে পারছে না এবং এখানে দুটো সিসি ক্যামেরা রয়েছে। দেখা যাচ্ছে যে এই যে অফিসটা তালা বন্ধ অবস্থায় রয়েছে। 2 বছর মনে হচ্ছে হয়েছে। 2 বছর কি কাজ হচ্ছে? হ্যাঁ, এই ট্যাগ কাজ, ট্যাগে প্রিন্টিং হয়। হ্যাঁ, জামা। হ্যাঁ, আচ্ছা, আর এখানে কি দুটো ঘরই ওর নিচে ছিল? হ্যাঁ, দুটো, একটা অফিসে আছে, একটা কারখানা আছে। আমি কি প্রায় আসছে নাকি রোজ আসছে? না না, রেয়ার আসতো এখানে। রেয়ার আসছে। এইখানে 11,000 টাকা ভাড়া আছে দুটো ঘর। এর আগে তদন্তে নেমে এসটিএফ এর তদন্তকারীরা জানতে পারেন একটা সময়ে এই পিলখানাতেই থাকতো ধৃত জঙ্গি হামিম মণ্ডল, যে এলাকায় থাকেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী ও হাওড়া উত্তরের বিজেপি বিধায়ক উমেশ রায়। আওয়ার উমেশ রায় অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল। কোনোদিনও আপনারা সন্দেহ করেছেন কিছু যে অন্য কিছু করছে, দেশ বিরোধী কিছু কাজ করছে? बातचीत नहीं है, वो उतना बातचीत किसी से करता नहीं है। बाप बेटा दोनों आता था, अपना अंदर में काम होता था, हम लोग अपना काम करते थे, बस यही सब। বাবা কোথায় থাকেন ওনার? पता ना बाबा कहाँ, बाड़ी कहाँ, हमको था हमको मालूम नहीं। প্রশ্ন উঠছে, এই কারখানায় কি শুধু এসব কাজই হতো, নাকি কাজের আড়ালে এখান থেকে জঙ্গি নেটওয়ার্ক অপারেট করত হামিম? কারখানা থেকে মাত্র 100 মিটার দূরত্বে পিলখানার ফার্স্ট বাইলেনে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এখানে 24 বছর কাটিয়েছে ধৃত জঙ্গি হামিম। এসটিএফ এর হাতে গ্রেপ্তার হয়েছে হামিম মণ্ডল নামে জঙ্গি। এই ঘটনার তদন্তে এসটিএফ জানতে পারে যে পিলখানা ফার্স্ট বাইলেনের এই বাড়িতেই, এই ফ্ল্যাটেই থাকতো হামিম মণ্ডল। তার বাবা মনিরুদ্দিন মণ্ডল, তার মা এবং 2 ভাই এবং বোনকে নিয়ে এই একসঙ্গে এই ফ্ল্যাটেই থাকতেন। এবং যেটা জানা গেছে যে ভোটের ঠিক কিছুটা সময় আগে থেকেই কিন্তু তাকে আর এখানে দেখা যাচ্ছে না। হামিম ওরা কতদিন এখানে আছে? 2002 থেকে। 2002 থেকে? হ্যাঁ। মালিক না ভাড়াতে? ভাড়াটিয়ার, টেনেন্সি। প্রমোটাররা তো এককালীন টাকা কিছু লিয়ে নেয়, কনস্ট্রাকশন চার্জ দিয়ে। তারপরে ওরা 2002 থেকে ওরা ভাড়াটে আছে। তারপর 2008-এ আমাকে প্রমোটার সারেন্ডার করলো। ও তো মাসে একবার করে আসতো, ভাড়া দিয়ে চলে যেত। আর এখানে থাকতো না শেষের দিকে? 2.5 মাস থেকে এখানে নেই। 2.5 মাস? 2.5 মাস কন্টিনিউ এখানে থাকতো। কিন্তু 2.5 মাস আগে না, আর দেখা যাচ্ছে না। শুক্রবার হামিম গ্রেফতার হয়েছে বর্ধমান থেকে, কিন্তু সেই খবর দেখার পর থেকে ভয়ে রয়েছেন হাওড়ার পিলখানার এই এলাকার বাসিন্দারাও। এতদিন আশপাশে বাস করছিল এক জঙ্গি, না জানি কি করেছে এখানে বসেই। এইসব ভাবতে গিয়েই এখনো বুক কেঁপে উঠছে তাদের। আবির দত্ত, সুনীত হালদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।